সিংহ মামা, সিংহ মামা, কোথায় তুমি সিংহ মামা? তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? দেখো, আমি আমি অভাগী তোমার কাছে এসে হাজির হয়েছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম না, আমার কাজ সম্পূর্ণ হলে আমি আমার বন্ধুকে আবার মানুষের রূপে ফিরিয়ে দিয়ে তোমার সামনে এসে হাজির হব। আমি আমার কথা রেখেছি সিংহ মামা, কোথায় তুমি? দেখা দাও। অভাগীর ডাক শুনে সেই সিংহটি আড়াল থেকে বেরিয়ে আসে আর অভাগীকে চোখের সামনে দেখে সে বড্ড খুশি হয়ে যায় আর অবাক হয়ে যায় বটে, তবে সে অভাগীর সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই তো আমি এখানে এসেছি, এবার বলুন কে আপনি আর কেনই বা আমাকে আমার প্রাসাদে যেতে দিলেন না, আমাকে এখানে নিয়ে এলেন বলুন। আর তাছাড়া আমার কাছে কি বা চাই আপনার? আর তাছাড়া তখন থেকে আমি দেখেছি যে আপনি কালো চাদরে নিজেকে বন্দি করে রেখেছেন। এক্ষুনি আপনার মুখ থেকে কালো কাপড়টি সরিয়ে ফেলুন, আমি দেখতে চাই কে আপনি। রাজকুমার, আপনি আমাকে চিনতে পারছেন না? আমার কথা শুনে আপনি বুঝতে পারছেন না আমি আপনাদের রাজগণক। কি বলছেন কি আপনি? আপনি আমাদের রাজ্যের রাজগণক, অথচ আপনি আমাদের রাজ্যে এভাবে চাদর মুড়ি দিয়ে কি করছেন? আর তাছাড়া এভাবে নিজেকে লুকিয়ে রাখার কারণটাই বা কি? আপনি রাজপ্রাসাদে ছিলেন না রাজকুমার, আর এই কদিনের মধ্যেই রাজপ্রাসাদে অনেক কিছু ঘটে গেছে, যার কারণে আমি চাইছি না আপনি এখন এই মুহূর্তে রাজপ্রাসাদে প্রবেশ করেন। কারণ এখন যদি কোনোভাবে আপনি রাজপ্রাসাদে প্রবেশ করেন তাহলে ওই রাঘব আপনাকে বাঁচতে দেবে না। তাই বলছি আপনি আমার সাথে চলুন। এসব কি বলছেন কি রাজগণক? ওই রাঘবকে দেখে আমি ভয় পাবো? এটা কি করে হতে পারে? ওই রাঘব তো আমার অনেক বড় ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু পারেনি। এবার এবার আমি ওকে শাস্তি দেব আর ওকে বুঝিয়ে দেব যে রাজকুমারের সাথে শত্রুতা করার ফল কি হতে পারে। রাজকুমার, আপনি জানেন না ওই রাঘব এ কদিনের মধ্যে কি কি করেছে? ওই বুড়ো রাজেশ প্রহরী সহ সবাইকে হাত করে নিয়েছে, আর তাই সবাই ওর কথাই মানে। আপনার কথা এখন কেউ শুনবে না, মানবেও না। আর তাই বলছিলাম যে যা করার আমাদেরকে দূর থেকে পরিকল্পনা করে করতে হবে। এভাবে কিছু করতে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আর তাছাড়া আপনি আপনার বাবা মায়ের কথা একবার চিন্তা করুন। ওই রাঘব আপনার উপরে রাগ করে আপনার বাবা মায়ের ক্ষতি করে দিতে পারে, তখন কি করবেন রাজকুমার? তাই বলে কি আমি ভয়ে পিছিয়ে আসব? না না, আপনাকে ভয়ে পিছিয়ে আসতে বলিনি রাজকুমার। আপনার সাথে আমার আরো অনেক কথা আছে, কিন্তু এসব কথা এখানে আর বলতে পারছি না। চলুন, আপনি আমার সাথে চলুন। আমি আপনাকে একটি জায়গায় নিয়ে যাচ্ছি, আপনি সেখানে চলুন। তারপর আপনার কাছে আমি সব কিছু খুলে বলবো, আপনি সব কিছু বুঝতে পারবেন রাজকুমার। আর আমাদের কিভাবে রাঘবকে পরাজিত করতে হয় সেটা আমরা পরিকল্পনা করেই করব, আর এই রাজ্যকে রাঘবের হাত থেকে রক্ষা করব। ওদিকে মোড়লের মেয়ে রূপা বাড়িতে ফিরে আসে। রূপাকে দেখে মোড়ল মশাই অনেক খুশি হয়। এ কি রূপমা, তুই ফিরে এসেছিস? কোথায় চলে গিয়েছিলিস মা? জানিস মা, তোর জন্য আমি কত চিন্তায় ছিলাম। এমনিতে তোর মাকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তারপর বাড়িতে ফিরে এসে দেখি তুমিও নেই। গত রাতে তোকে আমি কোথায় না কোথায় খুঁজেছি মা, কিন্তু তোকে খুঁজে পাইনি। কিন্তু তোকে খুঁজে না পেয়ে আমি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমি ভেবেছিলাম যে তুই হয়তোবা তোর মায়ের মতো আমাকে ছেড়ে একেবারেই হারিয়ে গিয়েছিস। এভাবে কোথায় গিয়েছিলি বল আমাকে। রূপা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি হলো, তুই আমার কথার উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, কোথায় গিয়েছিলি তুই? তোর মাকে খুঁজে বেরিয়েছিলিস নাকি মা তুই তোর মাকে খুঁজে এলি? তুই কি তোর মায়ের কোনো খোঁজ পেয়েছিস মা? না না, এখনই বাবাকে কিছুতেই সত্যিটা বলা যাবে না, তাহলে বাবা আরো অনেক বেশি চিন্তা করবে। তাই আমাকে যা করার নিজেকেই করতে হবে। আগে আমাকে ওই অভাগীর মুখোমুখি দাঁড়াতে হবে, তারপর ওর সাথে আমার বোঝাপড়া হবে। আর আমি ওর কাছে জানতে চাইবো যে কেন
কেন ও এমনটা করলো আমার মায়ের সাথে? আর আমার মা ওর কোন ক্ষতিটা করেছিল? না না বাবা, আমি মায়ের কোনো খোঁজ পাইনি। সে কোথায় আছে সেটাও জানি না। তবে আমি তোমাকে এটুকু কথা দিতে পারি যে মাকে আমরা ঠিক খুঁজে বের করে আনবো। তুমি আর এত চিন্তা করো না তো। এই কদিনে তোমার চেহারার কি হাল হয়েছে দেখেছো? আর চিন্তা করো নে। চলো বাবা চলো, ঘরের ভেতরে চলো, তোমাকে এখন বিশ্রাম নিতে হবে। না রে মা, এখন আমি আমার বিশ্রামের কথা চিন্তা করছি না। আমাকে জাগে তোর মাকে খুঁজে বের করতে হবে। আর তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি যে গ্রামের সবার সাথে কথা বলে সবাই একসাথে হয়ে তোর মাকে খুঁজে বের করার চেষ্টা করব। আর এবার দেখবি ঠিক তোর মাকে আমরা খুঁজে পেয়ে যাব। না না বাবা, তুমি এতটা উতলা কেন হচ্ছ? আমি তো তোমাকে বললাম মাকে আমরা ঠিক খুঁজে পেয়ে যাব। সময় হলে মা ঠিক আবার আমাদের মাঝে ফিরে আসবে। আর গ্রামের লোককে কাউকে কিচ্ছুটি জানানোর দরকারও নেই। চলো বাবা চলো, ঘরে চলো, তোমাকে রেখে আমি আরো একটি জায়গায় যাব। এই কি রে মা, তুই আবার কোথায় যাবি বলতো? কেন বাবা, তোমাকে না বললাম আমাদের কাছে মাকে ফিরে আসতে হবে। আর মায়ের ফিরে আসার ব্যবস্থাটা করার জন্য আমাকে একটু সময়ের জন্য বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ সিংহ মামা, তুমি আমাকে খেয়ে ফেলো। আমি এমনিতেই তোমার কাছে অনেক কৃতজ্ঞ, কারণ তোমার সাহায্য না পেলে তো আমি আমার বন্ধুকে মানুষের রূপে ফিরিয়ে আনতে পারতাম না। আর আজ আমার বন্ধু মানুষের রূপ ফিরে পেয়েছে, আর তাই তো আমি বড্ড খুশি হয়েছি। এখন তুমি আমাকে খেয়ে নিলে আমার আর কোনো আফসোস থাকবে না। এসব এসব কি বলছো কি তুমি? আমার কাছে কৃতজ্ঞ মানে? আমি তো তোমার কথার কোনো অর্থ বুঝতে পারছি না। অবাকি, আমি তোমার কোনো উপকার করিনি, তাহলে আমার উপর কেন কৃতজ্ঞ থাকবে তুমি? সিংহ মামা, সেদিন আমি তোমার সামনে এসে পড়েছিলাম, আর তুমি আমাকে খাওয়ার জন্য এসেও ছিলে। কিন্তু আমি তোমাকে অনুরোধ করেছিলাম যে আমাকে তখন তুমি খেও না, আমার কাজ সম্পন্ন করে তারপর তোমার কাছে আমি ফিরবো, তখন তুমি আমাকে খেও। কিন্তু তুমি তুমি একজন হিংস্র পশু হয়েও আমার কথাটা শুনেছো, আমাকে বিশ্বাস করেছো, আমাকে না খেয়ে আমাকে কাজ করতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছো। আর যদি তখন তুমি আমার কথা না শুনে আমাকে খেয়ে ফেলতে, তাহলে কি আমি ওই নীলপদ্ম সংগ্রহ করতে পারতাম? আর আমার বন্ধুকে কি তার আসল রূপে ফিরিয়ে দিতে পারতাম? বলো, পারতাম না। এসব কি বলছো কি? তোমার মন এত বড় আর আমি তোমাকে খেতে চাইছি? না না, এটা কিছুতেই সম্ভব না। তোমাকে যদি খাই তাহলে আমার অনেক বড় পাপ হয়ে যাবে। তোমার মতো এত বড় মনের মেয়েকে যদি আমি আঘাত করি, তাহলে যে আমি বিধাতার কাছে কখনই ক্ষমা পাবো না। সব থেকে বড় কথা হলো যে তুমি তো তোমার কথা রাখার জন্য আমার এখানে পর্যন্ত এসেছো। তুমি জানো যে আমি তোমাকে খেয়ে নেব, তারপরেও নিজের জীবনের মায়া না করে নিজের কথা রক্ষা করেছো, আমাকে দেয়া কথা রক্ষা করেছো। আর তাই আমি তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, আজ থেকে তুমি আর আমি দুজনে বন্ধু। যদি কখনো কোনো বিপদে পড়ো আর আমাকে যদি তোমার প্রয়োজন পড়ে, তাহলে স্মরণ করতে ভুলো না। সত্যি সত্যি বলছো তুমি আমাকে খাবে না, আমাকে ছেড়ে দেবে? তোমাকে অনেক ধন্যবাদ। এখন আমি বাড়িতে ফিরে যাব, আমার ভালো মায়ের কাছে ফিরে যাব। আমার ভালো মা হয়তো বা আমার জন্য অপেক্ষা করছে। তোমাকে আর আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমি তোমার কাছে আসছি ভালো মা। ঠিক আছে বন্ধু, বিদায়। এরপর অভাগী খুশি মনে তার বাড়ির দিকে ফিরে যেতে থাকে। ওই তো আমার অভাগী,
আমার অবাগি তো ফিরে আসছে। আমি শুধু শুধু আমার অবাগিকে নিয়ে বড্ড চিন্তা করছিলাম। ওই তো আমার মেয়ে দিব্যি সুস্থ আছে, ওর কোনো ক্ষতি হয়নি। আমি জানতাম আমার মেয়েটার ক্ষতি হবে না, কারণ বিধাতার আশীর্বাদ যে সব সময় আমার অবাগির উপর রয়েছে। কিন্তু আমার মেয়েটার বাড়িতে ফিরে আসতে এতটা দেরি কেন হলো? কি হয়েছিল? কি পথে কোনো বিপদ আপদ হয়েছিল কি না সেটাও তো বুঝতে পারছি না। কিন্তু অবাগিকে দেখে মনে হচ্ছে ও অনেক ভালো আছে, আর ওকে বেশ খুশিও দেখাচ্ছে। তার মানে ওর কোনো ক্ষতি হয়নি। যাই হোক, এখন আর এসব ভেবে কি লাভ? আমার অবাগি যেহেতু বাড়িতে ফিরে এসেছে, এটাই তো অনেক বড় ব্যাপার। যাই, আমি বরং আমার অবাগির কাছে এগিয়ে যাই। তখনই তোতা পাখিটি দেখতে পায় যে সেখানে মোরলের মেয়ে রূপা অবাগির দিকে এগিয়ে আসছে। এ কি, ওটা মোড়ল মশাইয়ের মেয়ে রূপা না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু রূপাকে দেখে মনে হচ্ছে ও আমার অবাগির দিকেই যাচ্ছে। তবে আমার অবাগির কাছে কি জন্য যাচ্ছে ও? কি দরকার ওর আমার মেয়েটার কাছে? আর তাছাড়া আমি চাই না যে মোড়লের মেয়ের কোনো ছায়াও আমার মেয়েটার উপর পড়ুক, কারণ মোড়ল গিন্নি আমার তো অনেক বড় ক্ষতি করে দিয়েছে। আমাকে মানুষ থেকে এভাবে একটা তোতা পাখিতে পরিণত করেছে। আর আমি যতটুকু মোড়ল গিন্নির মেয়েকে চিনি, তাতে করে রূপা তার বাবার মতো ভালো মানুষ হয়নি। ও একেবারে মায়ের মতনই হয়েছে। আর এখনো আমার মেয়েটার কাছে যাচ্ছে। আমার মেয়েটার কাছে গিয়ে যদি ও আবার আমার মেয়েটার ক্ষতি করে দেয়, তখন কি করব আমি? আমি তো ওকে আটকাতেও পারবো না। আমি এক কাজ করি, দূর থেকে জানার চেষ্টা করি যে ও কি মতলবে আমার অবাগির কাছে যাচ্ছে। ওদিকে তন্ত্রবুড়ি তার যজ্ঞ সম্পন্ন করে। এই তো আমার যজ্ঞ সম্পন্ন হয়েছে, আর কোনো বাধা নেই। এবার আমি বাধাহীনভাবে গুহার ভেতরে যখন তখন প্রবেশ করতে পারবো। আর শুধুমাত্র প্রবেশ করতে পারবো সেটাই নয়, আমি ওখানে গিয়ে ওই 7 গড়া মোহরকে স্পর্শও করতে পারবো। আর কোনো শক্তি আমাকে বাধা প্রদান করেও আমাকে আটকাতে পারবে না, কারণ এবার ওই 7 গড়া মোহর যে আমি হাসিল করব। আর ওই 7 গড়া মোহর বাইরে থেকে যতই সুরক্ষিত করে রাখা হোক না কেন, ওটা আমার হাতে আমি নিয়ে আসতে পারবো এবার। আর তাছাড়া আমি যজ্ঞটা তো অনেক কষ্টে সম্পন্ন করেছি, আর আমার এত কষ্টের যজ্ঞ কখনো বৃথা যাবে না, আর এটা তো আমি নিশ্চিত। যাই হোক, আমি আর দেরি করব না। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আমি আমি কানি বুড়িকে ওদিকে মোড়ল গিন্নির মূর্তির পাহারা দেওয়ার জন্য রেখে এসেছি। জানি না ওদিকে আবার কোনো বিপদ আপদ হয়ে যায় কি না। তবে এখন আর ওদিকের কথা আমি ভাববো না, আমাকে আগে এই 7 গড়া মোহরের কথা ভাবতে হবে। আর তাই এক্ষুনি আমার শক্তি প্রয়োগ করে আমার সুরক্ষা বলয় প্রস্তুত করে নেব। এই কথা বলে তন্ত্রবুড়ি নিজের শক্তি নিজের উপরে প্রয়োগ করে, আর সাথে সাথে এক শক্তি বলয়ের মধ্যে সে নিজেকে আবদ্ধ করে ফেলে। এই তো আমার শক্তি বলয়ের মধ্যে আমি নিজেকে আবদ্ধ করতে পেরেছি। আর কোনো বাধা নেই। এবার ওই 7 গড়া মোহর আমি আমার আয়ত্তে নিয়ে নিতে পারবো। এবার কোনো শক্তি আমাকে বাধা প্রদান করতে পারবে না। আমি সব শক্তির ঊর্ধ্বে চলে যাব। হা হা হা, আমার ভাবতেই যে কত আনন্দ হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর সামান্য কিছুটা সময়, তারপরে ওই 7 গড়া মোহরের মালিক হব আমি। এ কথা বলে তন্ত্রবুড়ি আর একটু দেরি না করে সেই গুহার মধ্যে প্রবেশ করে, আর খুব তাড়াতাড়ি সেই 7 গড়া মোহরের কাছে গিয়ে হাজির হয়। এই তো 7 গড়া মোহর আমার সামনে।
এক্ষুনি আমি আমার শক্তির মাধ্যমে এই সাত ঘোড়া মোহর এক্ষুনি আমার সুরক্ষা বলয়ের মধ্যে নিয়ে নেব। আর এই জাদু বলয়ের মধ্য থেকে আমি আমার নিজের শক্তি পর্যন্ত প্রয়োগ করতে পারবো। তাহলে আর দেরি কেন? এক্ষুনি এক্ষুনি আমার সাত ঘোড়া মোহরের কাছে যেতে হবে। এরপর তন্ত্রবুড়ি সেই সুরক্ষা বলয়ের মধ্য থেকে সাত ঘোড়া মোহরের কাছে পৌঁছে যায় আর সাথে সাথে সে তার শক্তি প্রয়োগ করে মোহরের উপর। এরপর মোহরগুলো একত্রে তার সুরক্ষা বলয়ের মধ্যে এসে হাজির হয়ে যায়। বাবা, এত সহজে সবকিছু হয়ে যাবে, এটা তো আগে ভাবতে পারিনি। তাহলে এত কষ্ট করে এখানে আমাকে ওই শক্তির আঘাত সহ্য করতে হতো না। আর আগে যদি জানতাম তাহলে আট ঘাট বেঁধে তবে এই গুহার মধ্যে প্রবেশ করতাম। যাই হোক, এখন আর কোনো বাধা নেই। ওই সাত করা মোহর এখন আমার হাতে, আর তাই এটা এখন আমার, আর কারো নয়। আর আমাকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে কখন কোন দিক থেকে কোন বিপদ আসে সেটা তো আর বলা যায় না। আর আমি এখানে আর কোনো বিপদের সম্মুখীন হতে চাই না। চলো জাদু সুরক্ষা বলয়, আমাকে এই সাত করা মোহরকে সাথে নিয়ে এক্ষুনি আমার আস্তানায় ফিরে চলো। এরপর তন্ত্রবুড়ি সেই সাত ঘোড়া মোহর নিয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, তাহলে কি সত্যি সত্যি এই সাত ঘোড়া মোহরের মালিক হয়ে যাবে এই তন্ত্রবুড়ি? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।